হ্যালো স্টুডেন্টস, ক্লার্কশিপ পরীক্ষার প্রথম শিফটের বা প্রথম দিনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তো তোমরা হয়তো প্রত্যেকেই বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্ট এই মুহূর্তে রিভিশন দিচ্ছ, বা কেউ কারো স্ট্রং পয়েন্টটাকে ঝালিয়ে নিচ্ছ, অথবা কেউ কারো দুর্বল জায়গাটাকে ঘষামাজা করছো, এবং তার সঙ্গে তোমাদের মনের মধ্যে কাজ করছে ভয়। খুব স্বাভাবিক জিনিস ভয় পাওয়াটা। কিন্তু কারণ কি? কারণ তোমরা জানো যে একটা সার্টেন পার্ট অফ কোয়েশ্চেন্স থাকবে, বেসিক কোয়েশ্চেন যা তুমি জানো, কিন্তু তার সঙ্গে আরো একটা ভয় কাজ করছে যে যদি প্রশ্ন শক্ত আসে তাহলে কি করব। তো এই প্রশ্ন শক্ত আসার যে ফোবিয়া, সেই প্রশ্ন শক্ত আসার ফিয়ারটা নিয়ে আজকে আমাদের এই ছোট সেশনটা, যেখানে আমরা কিছু কথা বলবো যে যদি কোনো প্রশ্ন এরকম আউট অফ বাউন্ড বা আমাদের লিমিটের বাইরে চলে আসে তাহলে কি করা যাবে। এবং এর জন্য যে প্রশ্নের সাহায্য আমরা নিয়েছি সেটা হচ্ছে যে 2022 সালে আমাদের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছিল ফুড এসআই এক্সাম। এবং ক্লার্কশিপ পরীক্ষাতে আমাদের কাছে কিন্তু শিফটের সংখ্যা কটা? না, চারখানা। এবং ফুড এসআই এক্সামে কিন্তু আমাদের শিফটের সংখ্যা ছিল ছখানা। এবং ইভেনচুয়ালি দেখা গিয়েছিল যে কি কি সমস্যা হয়েছিল। না হচ্ছে ছটা শিফটের মধ্যে প্রথম তিনটে শিফটে মোটামুটি ইজি টু মডারেট প্রশ্ন জিকে পেপার থেকে বা জিএস পেপার থেকে এসছে। কিন্তু শেষ তিনটে শিফটে কিন্তু কিছু প্রশ্ন মোটামুটি কিন্তু, মানে যেহেতু ওখানে জিএস এবং অঙ্ক মানে এই দুখানা পেপারেরই একটা ব্যাপার, তো সেই জন্য আর কি প্রশ্নের স্ফিয়ার ব্যাপ্তি ব্যাপ্তি অনেক বেশি। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু কিছু কোশ্চেন মডারেট টু টাফ চলে এসছে। তো এই টাফ জায়গাটা যদি আমাদের ক্লার্কশিপের শেষ দিকে শিফটগুলোতে, অর্থাৎ 16 তারিখের শিফটে আমরা হয়তো দেখা গেল পেলাম হচ্ছে ইজি কোশ্চেন বা মডারেট কোশ্চেন, এবং 17 তারিখের শিফট দুটোয় আমরা কিন্তু পেলাম হচ্ছে মডারেট বা টাফ কোশ্চেন, তাহলে আমরা কি করব? এই দুখানা বিষয়গুলো কিন্তু খুব চাপ। তো এই কথাটা মাথায় রেখে কিন্তু আজকের দিনে পরীক্ষার আগে কয়েক ঘন্টা আগে ভয় পাবে না, টেনশন নেবে না। তবুও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ফুড এসআই এর প্রশ্ন দেখতে গিয়ে আমাদের মনে হয়েছে যে তোমাদেরকে জানিয়ে দেওয়াটা দরকার, তো সেগুলো একবার চট করে ছোট্ট করে দেখে নেওয়া যাক। দেখো, যেমন একটা প্রশ্ন করেছে যে G20 এই দেশগুলোর সভাপতিকে। তো 2022-23 সালে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে সেই বছরে G20 দেশে সভাপতিত্ব করতো কে না ইন্ডিয়া। খুব ভালো কথা। তো এখান থেকে তোমরা একটা বিষয় দেখে নেবে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, তার কিছু পার্মানেন্ট বা স্থায়ী মেম্বার রয়েছে। তারা কারা কারা? কিংবা নেটো, নেটোতে বর্তমানে কতগুলো কান্ট্রি রয়েছে, বা নতুন কান্ট্রি কে জয়েন হয়েছে এজ আ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার চেয়ারপারসন কে রয়েছেন। এরকম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার চলে আসে। কিংবা আমরা আগের যে ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়েছিল বিভিন্ন জিকে প্রশ্ন, তার থেকে রিপিট করছি, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা এডিবি সংক্রান্ত প্রশ্নগুলোর দিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। এগুলো বারে বারে বলছি, এগুলো কিন্তু রিপিট হওয়ার জায়গা রয়েছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন বলছে, দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটা বাল গঙ্গাধর তিলকের উক্তি, এটা বলার কিচ্ছু নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে যতগুলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রিলেটেড আমাদের উক্তি রয়েছে, উক্তি মানে হচ্ছে যে যতগুলো ইম্পর্টেন্ট কোটেশনস রয়েছে, সেই কোটেশনস গুলোকে একবার চোখ বুলিয়ে নাও। এবং স্পেসিফিক্যালি পরীক্ষার আগের রাত্রিরে আমি বলবো যে 1857 সালে আমাদের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, মিউটিনি, তার সম্পর্কে বেশ কিছু কোটেশনস রয়েছে, সেগুলো একবার করে দেখে নেওয়া দরকার। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদের সম্পর্কে বেশ কিছু ঐতিহাসিক, বেশ কিছু গভর্নর জেনারেল, এদের কিন্তু কিছু কিছু মানে মানে উক্তি রয়েছে, সেগুলোকেও কিন্তু একবার করে দেখে নেওয়া দরকার। এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে পারে, কারণ ফুড এসআই যেহেতু পিএসসির পরীক্ষা, ফুড এসআই যেহেতু ক্লাস 10 লেভেলের পরীক্ষা, তাই সেখান থেকে বা তার রিলেটেড প্রশ্ন কিন্তু আসবার জায়গা রয়েছে। ঠিক আছে? আচ্ছা, বা ধরো এখানে একটা কথা বলা হচ্ছে যে একটা, আমি বারবার বলা হয়েছে যখন আমরা বিভিন্ন সময় ক্লাস করিয়েছি বা তোমরাও জানো, যে পিএসসির একটা নজর দেওয়ার জায়গা হচ্ছে অটোবায়োগ্রাফি। তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কার অটোবায়োগ্রাফি? তো এই প্রশ্নগুলোর দিকে আমাদের কিন্তু নজর থাকবে। তাহলে এটা কিন্তু হচ্ছে যে মানে যারই হোক না কেন, মানে আমি এখানে উত্তরের জায়গায় যাব না, মানে মোদ্দা কথা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার সঙ্গে যুক্ত কিছু বিখ্যাত ভারতীয় নেতা, তাদের অটোবায়োগ্রাফি গুলো একবার করে দেখে নাও। এবং সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হয়েছে যে আমাদের কিছু প্লেয়ার রয়েছে, খেলোয়াড়, তাদের অটোবায়োগ্রাফি গুলো ভালো করে দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্লেয়ারের অটোবায়োগ্রাফি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে ভারতের নেতাদের অটোবায়োগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সমস্যাটা আমার এই কোশ্চেনটা নিয়ে,
এই কোশ্চেনটা একটু অন্যরকম প্রশ্ন। দেখো নর্মালি প্রশ্ন আসে যে পলাশির যুদ্ধ কবে হয়েছে, বক্সার যুদ্ধ কবে হয়েছে, তার সময় কি রাজা ছিলেন, বা এরকম প্রশ্ন আসে। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী মানে দুই তরফের নাম জানতে চেয়েছে, কোনো একটা যুদ্ধে যদি মূল প্রতিদ্বন্দ্বী জানতে চায় তাহলে কিন্তু তার প্যাটার্নটা বা তার কোয়ালিটিটা নর্মাল এক্সামের থেকে বেড়ে যায়। তো এখানে সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব ভালো কথা, কিন্তু যদি কোশ্চেন একটু টাফ আসে, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছে, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছে, বা ব্যাটেল অফ কার্নাটিক ওয়ান কাদের মধ্যে হয়েছে, যদি এরকম প্রশ্ন আসে, তো আমি একটা কথা বলবো যে যদি প্রশ্ন ইজি টু মডারেট থাকে তুমি আগে অ্যাটেম্প করবে, কিন্তু যদি কোশ্চেন মডারেট টু টাফ থাকে তাহলে আগে প্রথমে বলবো যে থিঙ্ক, আগে ভাবো কোশ্চেন তুমি পারবে কিনা। তারপরে হচ্ছে যে তাকে তুমি আগে ডিল করো, যে মানে এখানে হচ্ছে যে সেটা আমি আদৌ মনে পড়ছে কিনা, তারপরে তাকে আনসার করো। এবং একটা কথা বলে দেওয়া দরকার, তোমাদের যদি 40খানা কোশ্চেন থাকে, 40-এর মধ্যে এখনো আমি বলছি, এখনো বলছি 30টা কোশ্চেন তোমরা পারবেই পারবে। এই মডারেট টাফ শক্ত প্রশ্ন থাকবে তোমার 10 থেকে 12টা, মানে 28 থেকে 30 নম্বর তুমি সিকিওর করে নাও। তারপর নিজের নাম্বার বাড়াতে চাইলে যদি জানো তো আনসার করো, না জানলে আনসার করবে না, কারণ এই প্রশ্ন তোমার কিন্তু ঠিক হওয়ার থেকে ভুল হবে অনেক বেশি। পরের কোশ্চেন দেখি, বলছে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি। কৈবর্ত বিদ্রোহ কিন্তু আমাদের এখানে সেন বংশের সময় হয়েছে। তো কৈবর্ত রিবেলিয়ানের নেতার নাম ছিল দিব্য। এবার আমাদের যতগুলো ট্রাইবাল রিবেলিয়ান্স রয়েছে তাদের কথা আমাকে জানতে হবে, যতগুলো পিজেন্ট রিবেলিয়ান্স রয়েছে ইম্পর্টেন্ট গুলো পিজেন্ট রিবেলিয়ান্স তাদের কথা আমাকে জানতে হবে, অতগুলো সিভিলিয়ান রিবেলিয়ান রয়েছে, যে কোনো ইতিহাস বই খুললে, যে কোনো জিকে বই খুললে এদের একটা করে লিস্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট গুলো দেখে নাও। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেমন ধরো হচ্ছে নীল বিদ্রোহ, বা মুন্ডা বিদ্রোহ, বা ঢিল বিদ্রোহ, কি কিন্তু এই যে বিদ্রোহগুলো আছে, বা সাঁওতাল বিদ্রোহ, এগুলো ইম্পর্টেন্ট। কিংবা তার সঙ্গে ধরো হচ্ছে তিতুমিরের বিদ্রোহটা আছে, বা ফরাজি আন্দোলন রয়েছে, বা হচ্ছে নারকেলবেড়িয়া আন্দোলন রয়েছে, ওয়াহাবি আন্দোলন রয়েছে, বা টেম্পল এন্ট্রি মুভমেন্ট রয়েছে, এসএনডিপি মুভমেন্ট রয়েছে, জাস্টিস পার্টি মুভমেন্ট রয়েছে, বা এদিকে ধরো হচ্ছে যে আমাদের এখানে জ্যোতিবা ফুলের তৈরি করা গুলামগিরি বইটার কথা, বা সত্যার্থ প্রকাশ বই কে লিখেছেন। এই যে নিম্ন বর্গের মানুষদের নিয়ে যে আন্দোলনগুলো ছিল তার কথা আমাকে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো আমার এখানে বারবার বলা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে কিন্তু আমরা 2 বা 3টে কোশ্চেন পাবোই। এবার তাকে তুমি বায়োলজি মনে করতে পারো, তাকে তুমি সায়েন্স কেমিস্ট্রি মনে করতে পারো, তাকে তুমি ইভিএস মনে করতে পারো, আবার প্লেন জিকে মনে করতে পারো। তো এই যে কার্বন ডাই অক্সাইড, এটা যে মেন প্রবলেমেটিক, সালফিউরিক অ্যাসিড এর সঙ্গে যে অ্যাসিড রেনের সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো দরকার। বা নাইট্রাস অ্যাসিড N2O যাকে আমরা লাফিং গ্যাস বলে থাকি, তো তার বিষয়গুলো জানা দরকার। বা কার্বন মনোঅক্সাইড, এটার প্রবলেম কি কি আছে, ক্লোরোফ্লুরোকার্বন তার বিষয় কি কি আছে, ক্লোরোফ্লুরোকার্বন তার বিষয় কি কি আছে, এগুলো কিন্তু বারে বারে আমাদের জানাটা দরকার। বা মনে করো পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট ফর্মেশন কিভাবে হয়, গ্রাউন্ড লেভেল ওজোন বলতে আমরা কি বুঝি, বা লন্ডন মাফলার বা লন্ডন স্মগ বলতে আমরা কি বুঝি, বা ফটোকেমিক্যাল স্মগ বলতে আমরা কি বুঝি। এই প্রশ্নগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানে মোটামুটি ভাবে পলিউশন চ্যাপ্টার থেকে থাকবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মনে রাখবে, এবং এগুলো কিন্তু না জানলেও অ্যাটেম্প করার চেষ্টা করবে, ভেবে চিনতে তোমরা পারবে। বাট সমস্যাটা কোথায়, না পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যোজনা বা প্রজেক্ট, এটা কিন্তু ক্লার্কশিপ ফুড এসআই আসার জায়গা। তো এখানে মনে রাখবে যে আমাদের কিন্তু অনেক অনেক প্রজেক্ট রয়েছে, যার মধ্যে কন্যাশ্রী প্রকল্প, যার মধ্যে রূপশ্রী প্রকল্প, যার মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যার মধ্যে সম্প্রতি ট্যাব নিয়ে একটা গল্প উঠেছে, তো যাকে বলা হয় তরুণের স্বপ্ন, এই ট্যাব দেওয়া হয়, ট্যাবের টাকা। তো এই বিষয়গুলো, বা আমার বাড়ি আমার গোলা, নিজ গৃহ নিজ বা ভূমি, বা হচ্ছে গতিধারা প্রকল্প, এই প্রকল্পগুলোতে কোনটায় কত টাকা দেওয়া হচ্ছে, কিংবা সম্প্রতি চালু হয়েছে লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার প্রকল্প, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু সম্প্রতি টাকা বাড়ানো হয়েছে। তো এই যে বিষয়গুলো, এগুলোর লিমিট কত, তো এগুলো কিন্তু জানতেই হবে। ইউনেস্কোর পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে, ইউনেস্কো হেরিটেজ সাইট আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আছে সব জানতে হবে। ইন্ডিয়াতে বর্তমানে সংখ্যাটা হচ্ছে 43খানা। ইন্ডিয়ার প্রথমটা তোমাদেরকে জানতে হবে, এবং সঙ্গে সঙ্গে রিসেন্টটাও আমাকে জানতে হবে, 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে।
এরপর ধরো হচ্ছে যে আমাদের দেশে সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রক সংস্থা বলেছে, তো বীমা সংক্রান্ত কাজ কারবার বা হচ্ছে ইন্স্যুরেন্সের কাজ কারবার দেখে হচ্ছে আইআরডিএ, বা ধরো হচ্ছে সেবি তারা কোন কাজটা করে, আরবিআই তারা কোন কাজটা করে, এক্সিম ব্যাংক তারা কোন কাজটা করে, বা হচ্ছে কৃষি লোনের সংক্রান্ত নাবার্ড কোন কাজটা করে, এগুলো কিন্তু পরীক্ষায় বারে বারে আসার মতো জায়গা রয়েছে। কারণ আমাদের ফুড এসআইতে বলো বা ক্লার্কশিপে বলো ডাইরেক্টলি কিন্তু ইকোনমি আসে না, খুব বেসিক ইকোনমি আসে। তো এই কোশ্চেনটা হচ্ছে আবার অ্যাকচুয়ালি টাফ বা টাফার কোশ্চেন বলা যেতে পারে, ক্লার্কশিপের লেভেলে এটা যথেষ্ট টাফ প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো কিন্তু ফুড এসআইয়ের পরের দিকে শিফটে এসেছিল। শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর ট্রায়ও বলা হতো জন কেরি, মার্শম্যান এবং হচ্ছে ওয়ার্ডকে, এই তিনজনকে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। তো তার সঙ্গে তোমরা পড়ে রাখবে বম্বে ট্রায়ো বা বম্বে ত্রয়ী কাকে বলা হতো, ঠিক আছে? তো বদরুদ্দিন তিয়াবজি, কেটি তেলাঙ্গ এবং হচ্ছে ফিরোজ শাহ মেহতা, তো এদেরকে কিন্তু বদরুদ্দিন তেয়াবজি, কেটি তেলাঙ্গ, ফিরোজ শাহ মেহতাকে বলা হতো ট্রিও অফ বম্বে। এই প্রশ্নগুলো কিন্তু টাফ কোশ্চেন, না জানলে প্লিজ ডোন্ট অ্যাটেম্প্ট। বা পর্তুগিজদেরকে কে বাংলা থেকে সরিয়ে দেন, তো এরকম প্রশ্নগুলো কিন্তু একটু টাফ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো জানলে ভালো কথা, না জানলে এখন আর পড়তে বসার দরকার নেই, পারলে ভালো, না পারলে কোনো প্রয়োজন নেই। তোমার 1 নাম্বার বাদ দিলে পরীক্ষা পাশ করা আটকাবে না, 1 নাম্বার ভুল অ্যাটেম্প করলে পরীক্ষা পাশ করে আটকাবে। গুটি বসন্ত তার টিকাকে আবিষ্কার করেছেন, আমাদের এখানে দেখবে যে এডওয়ার্ড জেনার, রোনাল্ড রস, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আলেকজান্ডার ফ্লেমিং, এই চারজন কি কি আবিষ্কার করেছেন পড়ে নেবে। কি কি বললাম? এডওয়ার্ড জেনার, রোনাল্ড রস, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আলেকজান্ডার ফ্লেমিং এবং সঙ্গে জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল সরি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এরা কি কি করেছেন? কি কি বললাম? এডওয়ার্ড জেনার, রোনাল্ড রস, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু এবং আলেকজান্ডার ফ্লেমিং, এই নামগুলো একবার করে পড়ে নেবে। আচ্ছা, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা লিখেছেন কে? এই বইটা লিখেছেন কে? না, যিনি লিখেছেন তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরুর লেখা কিছু ইম্পর্টেন্ট বই, ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীর লেখা বিভিন্ন বই এবং ম্যাগাজিন, ইম্পর্টেন্ট। কালিদাসের লেখা বিভিন্ন যে কবিতাগুলো আছে সেগুলোর কথা পরীক্ষাতে আসে। অ্যানি বেসান্তের লেখা বইয়ের নাম দেখে নেবে, অরবিন্দ ঘোষের লেখা বইয়ের নাম দেখে নেবে, এবং সঙ্গে হচ্ছে যে জ্যোতিবা ফুলে তার লেখা বইয়ের নাম দেখে নেবে, ইম্পর্টেন্ট। বাঘাযতীন ছদ্মনাম কার ছিল? না যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে বাংলাতে যে রিভলিউশনারি অ্যাক্টিভিটি চলতো তার সম্পর্কে তথ্য, যে ক্ষুদিরাম বসু বা হচ্ছে অনুশীলন সমিতি, যুগান্তর দল, এই যে বিষয়গুলো আছে একবার সাল তারিখ আর কে তৈরি করেছেন দেখে নেবে। দেখো, কালাজ্বরের টিকা আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আমরা এক্ষুনি ডিসকাস করছিলাম। অমলেশ ত্রিপাঠী, এই নামটা হচ্ছে বিদ্যাসাগর তাকে কিন্তু বলেছিলেন ট্র্যাডিশনাল মডার্নাইজার, ঠিক আছে? ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হতো বিদ্যাসাগরকে, তাহলে এইটা কিন্তু অমলেশ ত্রিপাঠী বলেছেন। তাহলে এই বিষয়টা, বা ভিনসেন্ট স্মিথ আমাদের সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছেন, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে আসবে। দাস প্রথা বা স্লেভারি অ্যাক্ট ভারতবর্ষে 1843-তে কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই যে বিভিন্ন অ্যাক্টগুলো পরীক্ষাতে আছে, তো দিজ আর ইম্পর্টেন্ট। যেমন 1773, 1784, 1813, 1833, 1858, 1909, 1919 এবং 1935-এর যে অ্যাক্টগুলো আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, এখনো সময় রয়েছে। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন, যেহেতু ওখানে 50 নম্বরে জিএস আসতো ফুড এসআইতে, তাই কোশ্চেন করবার জায়গায় আছে। বাট যদি পিএসসি অন্ধের মতো কোশ্চেন টুকে দেয়, তাহলে দিস কোয়েশ্চেন্স আর টু মাচ টাফ। তুমি যদি সায়েন্সের ছাত্র হও বা না হও ডাজন্ট ম্যাটার, এই কোশ্চেন্সগুলো আসলে প্লিজ ডোন্ট অ্যাটেম্প্ট, এখন পড়তে বসবে না। প্লেটলেট কম হলে কি হয়? থ্রম্বোসাইটোপেনিয়া হয় প্লেটলেট কম হলে। তো এই যে রোগগুলো, এগুলো কিন্তু না জানলে অ্যাটেম্প্ট করবে না। তবুও আমি বলবো যে যদি পারো, এখনো সময় রয়েছে, 1 ঘন্টা দিলেই হয়ে যাবে। হিউম্যান ডিজিজ তার বিভিন্ন লিস্ট আছে, কোনটা রক্তবাহিত, কোনটা সংবহনবাহিত, কোনটা পরিবেশ দূষণবাহিত, কোনটা হচ্ছে আমাদের লাংস সংক্রান্ত, এগুলো দেখে নাও। আরটিআই অ্যাক্ট কবে কার্যকর হয়েছে, এটা যেমন
ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে মন্ডল কমিশন কবে সুপারিশ করেছিল যে আমাদের ওই হচ্ছে রিজার্ভেশনে একটা পার্ট দিতে হবে, তাহলে এগুলো পরীক্ষাতে কিন্তু মাঝে মধ্যে আসে। বা পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজটা কিন্তু হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, দিস কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর ধরো হচ্ছে এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি জিওগ্রাফির টাফার কোশ্চেন, তো এই কোশ্চেনগুলো কিন্তু একটু মাথায় থাকে, দিস আর লিটারালি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই যে জিওগ্রাফির কোশ্চেনটা, যে কোন যুগে আমাদের পৃথিবী তৈরি হয়েছে, এই প্রশ্নগুলোর কিন্তু ফুড এসআই বা ক্লার্কশিপের কোনো সারবত্তা নেই। তুমি যদি ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট হও, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, অন্য পরীক্ষা দিতে গিয়ে এই পরীক্ষা দিচ্ছ, তোমার কাছে ইজি। কিন্তু বহু ছেলে মেয়ে আছে যারা ফুড এসআইটাকেই বা ক্লার্কশিপটাকেই পাখির চোখ করছে, তাদের কাছে কিন্তু এই কোশ্চেন ইজি নয়। তাই তাদের জন্য আমার এই কথাটা, যে তারা কিন্তু এগুলো যদি না জানো ভাই বা বোন, তারা কিন্তু অ্যাটেম্প্ট করো না, এই কোশ্চেন কিন্তু তোমাকে ফেল করিয়ে দেবে, পাস করাবে না, ঠিক আছে। আচ্ছা, বা ধরো গোদান, এই বইটা মুন্সি প্রেমচন্দের লেখা, যিনি কিন্তু বাঙালি লেখক নন, কিন্তু ইনি ডাব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষায় বহুবার বহুবার কিন্তু প্রশ্নে উঠে এসেছেন। মারিয়ানা খাত, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত, ভালো কথা, কিন্তু এখানে কোশ্চেন টাফ করে দিচ্ছে, দেখো পশ্চিম প্রশান্ত না পূর্ব প্রশান্ত, না জানলে ডোন্ট অ্যাটেম্প্ট। এই প্রশ্নগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চেন। গতবারে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে 2019-এ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে 3খানা কোশ্চেন ছিল, সেগুলো খুব ইজি ইজি কোশ্চেন ছিল, কিন্তু এই কোশ্চেনটা 2022-এর কোশ্চেন, তাই পিএসসি তার প্যাটার্ন পাল্টেছে, না জানলে ডোন্ট অ্যাটেম্প্ট। বা কোঅপারেটিভ সোসাইটি ইন্ডিয়ায় তৈরি করলেন কে, না না লর্ড কার্জন, এই এই প্রশ্নগুলো দেখবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বলে দিই, যে কার্জন, বেন্টিঙ্ক, এদের নামগুলো একবার করে পড়ে নেবে, ঠিক আছে। বা মনে করা হচ্ছে যে আমাদের এখানে লিটন, তারপরে ধরো হচ্ছে যে ডালহৌসি, এবং সঙ্গে হচ্ছে ওয়েলেসলি, এদের সম্পর্কে একটু পড়ে নেবে যে এরা কে কি অ্যাক্ট করেছেন, এখান থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন কমন পাবে। ওকে, আচ্ছা, বুলান দরওয়াজা আকবর তৈরি করেছিলেন গুজরাট জয়ের জন্য। তো এই আকবরের যুদ্ধ পড়বে, আলাউদ্দিন খিলজি তার যুদ্ধগুলো একবার দেখে নেবে, পার্টিকুলারলি চিতোরগড় আক্রমণটা যার উপরে পদ্মাবত হয়েছে, এগুলো একবার করে দেখে নেবে। আচ্ছা, তারপর ধরো ইন্ডিয়ার রিমোট সেন্সিং স্যাটেলাইট, এগুলো খুব ইজি প্রশ্ন, তাই ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইট সংক্রান্ত তথ্য আর্যভট্ট পরীক্ষাতে আসতে পারে। মেট্রোপলিটন ইনস্টিটিউট কিন্তু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে তৈরি হয়েছে, তাই কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে যতগুলো এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি হয়েছে আমাদের বিভিন্ন সময়, স্বাধীনতার সময়, সেগুলো একবার জানতে হবে। একবার যদি মনে থাকে ভালো, না না তোমার রিভাইজ করতে পারো। এন্ড অফ হিস্ট্রি, এই বইগুলোর কোনো প্রয়োজন নেই, এই বইগুলো টু মাচ টাফ বই, ফ্রান্সিস ফুকুওমার লেখা বইটা দরকার নেই, এই বইগুলো জোর করে পড়তে হবে না। রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড এদের মধ্যে কে পেয়েছেন, মহাশ্বেতা দেবী পেয়েছিলেন রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এই প্রশ্নগুলো হার্ডকোর স্ট্যাটিক জিকে, জানা না থাকলে অ্যাটেম্প করো না, কোনো চাপ নেই, এরকম প্রশ্ন এক দুখানা থাকবেই। আমি বারবার বলছি, আউট অফ 40 30 নাম্বার তুমি পারবে, মিনিমাম হলেও 25 মার্কস তুমি পারবে, তার বেশি প্রয়োজন তোমার কাছে নেই, রাইট। আচ্ছা, ধরো বাবা আমতে, এই যে নামগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, এগুলোর সঙ্গে যুক্ত। তাদের যে চিফ বা তাদের যে লিডার, সেগুলো একবার দেখে নেবে। নর্মদা বাঁচাও আন্দোলন পিএসসি ভীষণ পছন্দের জিনিস, অনেকবার পরীক্ষাতে এসছে, মাথায় রাখবে, মেধা পাটকরের কথা। সাইলেন্ট স্প্রিং, এটাও কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত, মানে এনভায়রনমেন্ট পলিউশনের উপরে র্যাচেল কার্সন এই বইটা লিখেছেন, এবং এটা ডাব্লিউবিপিএসসির ইতিহাসে এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে লেখা বইয়ের সবচেয়ে কমন প্রশ্ন, বারে বারে পরীক্ষার প্রশ্ন এসছে। ভাই এদের মধ্যে কে পলিটিক্যাল এক্সিকিউটিভের পার্ট, পলিটিক্যাল এক্সিকিউটিভ বলতে হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টর হচ্ছেন এর মধ্যে আমাদের নর্মাল এক্সিকিউটিভ। তো এই পলিটিক্যাল মানে 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 এদের মধ্যে হচ্ছে যে সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বা এই প্রশ্নগুলো কিন্তু অ্যাকচুয়ালি টাফ কোশ্চেন, কে এগুলো, কেন এগুলো জানবার দরকার নেই, এগুলো একটা একটা শিফটে এসেছিল, আমি সব কটা শিফট থেকে কোশ্চেন তুলে এনেছি। তাই বারবার বলছি যে 40 নাম্বারের কোশ্চেনের মধ্যে যদি খুব ভাগ্য খারাপ থাকে, মাথায় রাখো ইজি কোশ্চেন তুমি পাবে হচ্ছে 22 থেকে 23টা, ওকে, মডারেট কোশ্চেন তুমি পাবে হচ্ছে 5 থেকে 7টা, আর টাফ কোশ্চেন তুমি পাবে হচ্ছে 10টা। তুমি এইটাকে ফুল অ্যাটেম্প করো, এইটার তুমি 50% অ্যাটেম্প করো, এইটা তুমি 30% অ্যাটেম্প করো, মানে অ্যাটেম্প করবে 100টা কোশ্চেন,
বারবার বলছি অ্যাটেম্প করবে 100টা কোশ্চেন, কিন্তু আনসার করবে মোটামুটি ভাবে, শিওর না হয়ে কিন্তু তুমি আনসার করবে না। এইটা শেষ দিনের কথা বলে দিলাম, যে পরীক্ষা প্রশ্ন শক্ত হতে পারে, সোজা হতে পারে, যা খুশি তাই হতে পারে, পিএসসি নর্মালাইজেশন করবে না, বললেও শুনবে না। তার জন্য আমাদেরকেই বুঝতে হবে। সেই জন্য তুমি তোমার দিক থেকে ঠিক থাকো, 100খানা কোশ্চেন পড়ো, আনসার করবে যেগুলো আমি 100% জানি, সেগুলো, যেগুলো আমি 80%-এর কম শিওর হচ্ছি সেগুলো আনসার করব না, গেস ওয়ার্ক চেষ্টা করো না করতে। ঠিক আছে? তো এই সেশনটা এখানেই। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। তো প্রত্যেককে অল দ্য বেস্ট, ঠান্ডা মাথায় প্রত্যেকে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ ফর দিস ক্লাস।